হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু বেঙ্গল অনলাইন ক্লাসেস একাডেমি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে প্রাসের গতি বা প্রজেক্টাইল মোশন। আচ্ছা, প্রজেক্টাইল মোশনটা পড়ার আগে যে জিনিসটা তোমাদের বলবো সেটা হলো প্রাসের গতিটা কী আসলে। দেখো, যখন একটা ঢিলকে বা একটা বলকে উপর দিকে ছোড়া হয়, উপর দিকে মানে কোনভাবে, আমি বলছি না সোজাসুজি উপর দিকে ছুটতে বা মানে অনুভূমিকভাবে ছুটতে, আমি বলছি ভূমির সাথে একটা কোণ করে যখন ছুরি, মানে যখন আমরা ছোটবেলায় ক্যাচ ক্যাচ খেলতাম বা বল ছোড়াছুড়ি খেলতাম তখন কি এভাবে একটা বলটা ছুটতাম, মানে একটা অনুভূমিকের সাথে একটা কোণাকুণিভাবে বলটা ছুটতাম। তো সেই ক্ষেত্রে দেখো কি হচ্ছে, যখন ঢিল বা বলটাকে ছোড়া হচ্ছে কিভাবে, এইভাবে একটা কোণ করে, কার সাথে, অনুভূমিকের সাথে একটা কোণ করে। এটা যদি অনুভূমিক হয় তাহলে থিটা কোণ করে যদি ছুরি, তাহলে দেখো এই জিনিসটা একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে না। মানে আমি যদি এই দিকটাকে যদি আমি এক্স অ্যাক্সিস ধরে নিই আর তার সাথে পারপেন্ডিকুলার দিকটাতে লম্বভাবে যে দিকটা রয়েছে সেই দিকটাকে যদি আমি উলম্ব উপাংশ ধরে নিই, মানে উলম্ব দিক ধরে নিই, তাহলে দেখো এই যে বেগে ছুটছি, ধরো এটা আমি ইউ বেগে ছুটলাম, কত, ইউ বেগে ছুটলাম। এই ইউ বেগে ছোড়ার ফলে দেখো এই ইউ বেগটার দুটো উপাংশ পাবো, কি কি, একটা অনুভূমিক উপাংশ আর একটা হচ্ছে উলম্ব উপাংশ। তো এই যে যত কোণ করে ছুটছি, তো আমরা কি আগে পড়েছিলাম যে কি পড়েছিলাম, যে যে জায়গাটায় থিটা থাকে, মানে যার উপাংশ নিচ্ছি তার সাথে যেখানে থিটা থাকে সেই উপাংশটা হয় কস থিটা। তাহলে এটা হবে ইউ কস থিটা আর এটা হবে ইউ সাইন থিটা। এবার একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো, যখন আমি বলটাকে ছুড়লাম, দুটো উপাংশ যখন পেলাম, তখন যে অনুভূমিক উপাংশ যেটা রয়েছে, যেটা ইউ কস থিটা, তো আমি একটা বেগে ছুটছি, তাহলে একটা সমবেগে ছুটছি, তাহলে এই অনুভূমিক উপাংশ বরাবর কিন্তু কোনো ত্বরণ নেই। কিন্তু যখন এই উলম্ব উপাংশটা ধরছি তখন দেখো আমরা কোথায়, আমরা ভূমিতে এইভাবে কোণ করে ছুটছি, তো তাহলে এর নিচের দিকে একটা ত্বরণ আছে, সেটা কি, অভিকর্ষজ ত্বরণ, সেটার মান হচ্ছে জি, কিন্তু সেটা নিচের দিকে। তাহলে জিনিসটা কি হবে, দেখো এই যে ইউ সাইন থিটা, যে বেগটা উপর, যে বেগটার জন্য বলটা কোথায়, বলটা বা ঢিলটা উপর দিকে উঠছিল, সেই ইউ সাইন থিটা বেগটাকে কমিয়ে দেবে। কে কমাবে, দেখো কে জিনিস কমায়, ত্বরণ বা মন্দন। ত্বরণ কি, গতিবেগ বাড়ায় সময়ের সাথে সাথে, মন্দন কি, কমায়। তাহলে এখানে যেদিকে বেগ তার বিপরীত দিকে যদি ত্বরণ থাকে তাহলে সেটাকে মন্দন হিসেবেও বলতে পারি, মানে বা এটাকে মাইনাস জি ত্বরণ হিসাবে বলতে পারি। মানে আমি এটাই বলতে চাইছি, এ উপর দিকে যেতে চাইছে ইউ সাইন থিটা বেগটার জন্য, কিন্তু ওকে বাধা কে দিচ্ছে, ওকে বাধা দিচ্ছে অভিকর্ষজ ত্বরণ জি। তাহলে একটা টাইম পর কি হবে, বলটা ইউ সাইন থিটার জন্য উঠতে চাইছিল, আর এর একটা তো অনুভূমিক উপাংশ রয়েছে, আর অনুভূমিক উপাংশটা কি, ধ্রুবক, কারণ এইদিকে কোনো পরিবর্তন হচ্ছে না, এইদিকে কোনো ত্বরণ নেই বা এদিকে কোনো মন্দন নেই। তাহলে এই যে উপাংশটা, এটা আমার কি, ধ্রুবক, এটা আমার ধ্রুবক বা কনস্ট্যান্ট। তাহলে এই উপাংশের জন্য বলটা এই দিকে যেতে চাইবে, আর এই উলম্ব উপাংশের জন্য বলটা উপর দিকে উঠতে চাইবে। তো দুটোর ফলস্বরূপ, দুটোর মিলিত ফলস্বরূপ বলটা কি হবে, বলটা এইভাবে যেতে 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 একটা বিন্দুতে গিয়ে সর্বোচ্চ একটা বিন্দুতে পৌঁছবে। সর্বোচ্চ বিন্দুতে পৌঁছানোর পর বলটা আবার ধীরে 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 গিয়ে এখানে পড়বে। তাহলে এটা কেন হচ্ছে, দেখো এই ইউ কস থিটার জন্য বলটা এই দিকে যাচ্ছে, মানে ধরো যে কোনো একটা পয়েন্ট নিই, এই পয়েন্টে এদিকে আছে কি, ইউ কস থিটা, ইউ কস থিটা, আর এই দিকের যে উপাংশটা, এটা কিন্তু আমি যে কোনো পয়েন্টে ইউ সাইন থিটা বলতে পারি না, কারণ এই বিন্দুতে কিন্তু ইউ সাইন থিটা যে বেগটা, সেটার উপর কে কাজ করছে, জি কাজ করছে, মানে এখানে কিন্তু নিচের দিকে কে কাজ করছে, জি কাজ করছে। তাহলে আমি যখন একদম প্রারম্ভকালে, মানে যখন আমি বলটাকে ছুটছি, তখন এর উলম্ব উপাংশ হচ্ছে ইউ সাইন থিটা আর অনুভূমিক উপাংশ হচ্ছে ইউ কস থিটা। কিন্তু এখানে একটা জিনিস দেখো, এখানে যে উপরের দিকে দেখিয়েছি, এখানে কিন্তু আসলে কিন্তু উপরের দিকে হচ্ছে না। এখন বলবে কেন হচ্ছে না, দেখো আমি কি বললাম, যে এই ইউ সাইন থিটা বেগটাকে কে হ্রাস করছে, ধীরে ধীরে জিটা হ্রাস করছে। মানে আমি এই পয়েন্টে যদি নিই তখন আমার উলম্ব উপাংশ এটা থাকবে বেগের,
আর অনুভূমিক উপাংশ আমার যেটা ইউ কস থিটা সেটা তো সবসময় সমান। কিন্তু যখন এটা এ পয়েন্ট যদি নাম দিই আর এটা বি পয়েন্ট যদি নাম দিই, কিন্তু যখন বি পয়েন্টের কথা বলছি তখন কিন্তু উপরের দিকে বেগটা থাকবে না, কারণ এই বিন্দুতে গিয়ে এই ইউ সাইন থিটার মানটা 0 হয়ে যাবে, মানে উলম্ব উপাংশের মান 0 হয়ে যাবে। যখন উলম্ব উপাংশের মান 0 হয়ে যাবে বেগের জন্য, তাই তো এই বস্তুটা আর উপরে উঠতে পারবে না, কারণ উপর দিকে আর কোনো বেগ নেই। তাহলে এবার আস্তে আস্তে কি হবে, বেগটা নিচের দিকে। তাহলে এই যে বেগের এই উপাংশটা তখন কিন্তু উপর দিকে থাকবে না, তখন এই উপাংশটা থাকবে নিচের দিকে। বেগের যে উপাংশটা সেটা থাকবে নিচের দিকে। আর মানে কেন করলো, এই জি মানটা আস্তে 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 কি ও উপর দিকে উঠতে চাইছে, আর জি কি করছে, ওকে নিচের দিকে টেনে নামানোর চেষ্টা করছে। তো এর ফলে একটা বিন্দুতে গিয়ে ও কি হয়ে গেল, ওর বেগটা 0 হয়ে গেল। কোন বেগটা? এই উলম্ব উপাংশের বেগটা। তারপরে পরবর্তীকালে ইউ কস থিটার জন্য তো এইদিকে সোজা বেরিয়ে যাচ্ছিল, কিন্তু ওর বেগটাকে এইবার যে উলম্ব উপাংশটা রয়েছে, উলম্ব উপাংশ মানে এখানে জি জি যে কাজ করছে সেই জিনিসটাকে আস্তে 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 নামিয়ে দিল। তার ফলে গিয়ে একটা দূরত্ব পর বলটা গিয়ে পড়ে গেল। আচ্ছা, তাহলে এই যে পুরো ব্যাপারটা, এইটাকে বলছি প্রাস। এই যে বলটা ছুটছি বা ঢিলটা ছুটছি, এই জিনিসটাকে প্রাস। আর এর যে গতিটা, এর গতিটাকে বলছি আমরা প্রাসের গতি। তাহলে দেখো এই যে গতিটা হচ্ছে এখানে, এই গতিটা কিন্তু দুটো অক্ষ বরাবর হচ্ছে, তাই এটা দ্বিমাত্রিক গতি। এটা কিন্তু একমাত্রিক গতি নয়, এটা দ্বিমাত্রিক গতি। আর এই দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে এইবার কোন কোন জিনিস আমাদের এখানে প্রাসের গতির ক্ষেত্রে বের করতে হবে, সেই জিনিসগুলো আমরা দেখব। ধরে নিলাম এই যে যতটা সর্বাধিক উচ্চতা পৌঁছলো, সর্বাধিক এই উচ্চতাটা পৌঁছলো, তারপর তো নেমে গেল। তাহলে এই সর্বাধিক উচ্চতাটার মান ধরে নিলাম ক্যাপিটাল এইচ। কত ধরে নিলাম? ক্যাপিটাল এইচ। আচ্ছা, আর একটা জিনিস দেখো, এই যে এখান থেকে আমার বস্তুটা গেল এই ও পয়েন্ট থেকে, ধরো সাপোজ পি পয়েন্টে গিয়ে পড়লো। তো এই ও থেকে পি মানে এখান থেকে ছুটলাম, এখানে গিয়ে পড়লো। তাহলে এই যে টোটাল দূরত্বটা, মানে কতটা দূরে গিয়ে পড়ছে, এটাকে বলছি সীমা। এটাকে বলছি গতিপথের সীমা বা প্রাসের সীমা। মানে কি, কতটা দূরে গিয়ে বস্তুটা পড়ছে। এটা গেল এটা একটা গেল সর্বাধিক উচ্চতা, একটা গেল প্রাসের সীমা। এখন দেখো আমি যখন এখান থেকে ছুটলাম, তখন আমার সর্বাধিক বিন্দুটারও একটা নাম দিয়ে দিই। সর্বাধিক বিন্দুটা ধরো কিউ নাম দিয়ে দিলাম। তাহলে দেখো এই কিউ পয়েন্টে যখন পৌঁছলো তখন আমরা এই সমীকরণগুলো ব্যবহার করব। মানে গতিতত্ত্বের যে সমীকরণগুলো আমরা গতিতত্ত্ব চ্যাপ্টারে পড়েছি, তো সেই সমীকরণগুলো আমরা ব্যবহার করব এখানে। তো দেখো আমরা কি জানি, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, যেখানে ভি হচ্ছে অন্তিম বেগ, ইউ হচ্ছে প্রাথমিক বেগ, এ হচ্ছে ত্বরণ, আর এস হচ্ছে কতটা সরণ ঘটেছে। তো এইবার একটা জিনিস দেখো, এখানে কি হচ্ছে, এখানে আমার কতটা সরণ ঘটছে উলম্ব দিকে আমার কিউ পয়েন্টের ক্ষেত্রে। আমি যদি কিউ পয়েন্টের ক্ষেত্রে নিই, তার কি লিখছি, ফর কিউ পয়েন্ট। আর কিউ পয়েন্টটাই তো সর্বাধিক উচ্চতা, এখানেই তো সর্বাধিক, এটাই তো সর্বোচ্চ এই বিন্দুতেই পৌঁছেছে, তার বেশি তো পৌঁছয়নি। তাহলে দেখো এখান থেকে ভি যেটা সর্বাধিক উচ্চতায়, ভি এর মান কত উলম্ব উপাংশের জন্য, আমি উলম্ব উপাংশের জন্য নিচ্ছি, অনুভূমিক উপাংশ নিচ্ছি না, কারণ অনুভূমিক উপাংশ সবসময় ধ্রুবক। তাহলে এই ভি মানটা এই পয়েন্টে গিয়ে 0 হয়ে যাচ্ছে, তাই আমি এখান থেকে 0 লিখতে পারি। 0 ইকুয়ালস টু ইউ স্কোয়ার, মানে যে বেগটা দিয়ে আমি ছুঁড়েছিলাম, কোন বেগটা লিখবো এখানে, আমি কিন্তু উলম্ব উপাংশের ব্যাপারটা নিচ্ছি, তাই উলম্ব উপাংশের প্রাথমিক বেগ কোনটা, ইউ সাইন থিটা। ইউ কিন্তু নেব না, কারণ আমি উলম্ব উপাংশ, ইউ এর উলম্ব উপাংশ হচ্ছে ইউ সাইন থিটা। তাহলে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2। দেখো এখানে যে এর মানটা, এ মানে ত্বরণ। দেখো এখানে ত্বরণ উপরের দিকের জিনিস নিচ্ছি, মানে উপরের দিকের বেগ নিচ্ছি, আর ত্বরণ নিচ্ছি নিচের দিকে। তাহলে এর মান বসাতে হবে মাইনাস অফ জি। আর এস কতটা সর্বাধিক উচ্চতা পৌঁছলো, এইচ। আমি তো কিউ বিন্দুর কথা বলছি না। তাহলে এখান থেকে পাচ্ছি, দেখো আমি কতটা সর্বাধিক উচ্চতায় পৌঁছতে পারে সেটা বের করে নিতে পারবো। তাহলে এখান থেকে পাচ্ছি, দেখো 2gh ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে এইচ এর মান পেয়ে যাচ্ছি ইউ স্কোয়ার
সাইন স্কোয়ার থিটা বাই 2g। আর এটাই হচ্ছে এই যে প্রাসটা সর্বাধিক কত উচ্চতায় গিয়ে পৌঁছলো তার সমীকরণ। আচ্ছা, আমি তো বুঝলাম কতটা সর্বাধিক উচ্চতায় গিয়ে পৌঁছলো, তাহলে আমাকে এটাও বুঝতে হবে সর্বাধিক উচ্চতায় পৌঁছতে আমার কতটা সময় লাগলো। আচ্ছা, কতটা সময় লাগলো যদি বের করতে যাই, তাহলে আমার সময়ের ইকুয়েশনটা ব্যবহার করতে হবে, সময়ের সমীকরণটা ব্যবহার করতে হবে। তো দেখো, আমি ধরে নিলাম এই প্রাথমিক বিন্দু থেকে কিউ বিন্দুতে পৌঁছতে t1 টাইম লাগছে, মানে সর্বাধিক উচ্চতায় পৌঁছতে t1 টাইম লাগছে। তাই যদি লাগে এই সমীকরণটা আগে লিখে নিই, v = u + a t। আচ্ছা, এই সমীকরণ থেকে খুব ভালোভাবেই আমরা দেখতে পাচ্ছি, দেখো v, এখানে v এর মান কত, সর্বাধিক বেগ সর্বোচ্চ পয়েন্টে 0 লিখে দিলাম। ইউ, আমি কিন্তু উলম্ব অংশ নিয়ে কাজ করছি, তাহলে আমার কত ছিল, ইউ সাইন থিটা প্লাস এ। এখানে দেখো এ মানে কি, ত্বরণ, আর এটা কাজ করছে নিচের দিকে, বেগটা উপর দিকে, তাহলে -g। আর টিটা কি, কত টাইম লেগেছে সেটা আমি ধরে নিয়েছি t1। তাহলে এখান থেকে দেখো আমি t1 এর মানটা বের করে নিতে পারি। t1টা কি, এই বিন্দু থেকে সর্বোচ্চ বিন্দুতে কতটা সময় লাগছে সেটার মান দাঁড়াচ্ছে, দেখো t1 = u সাইন থিটা বাই g। আচ্ছা, এখন আমরা দেখব যে আচ্ছা এই পয়েন্ট থেকে এই পয়েন্টের সর্বোচ্চ পয়েন্টের তো সময়টা বের করে নিলাম। আচ্ছা, তাহলে এখান থেকে কিউ বিন্দু হয়ে পি বিন্দুতে যখন পড়ছে টোটাল যে টাইমটা কত লাগছে, টোটাল সময়টা কত লাগছে সেটা আমরা বের করব। আচ্ছা, টোটাল সময়টা যদি বের করতে হয়, ভালো করে দেখো, আমাকে কিন্তু এখানে দুটো জিনিস ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে, দেখো এই যে উলম্ব উপাংশর কথা বলছি, এখানে উলম্বভাবে কোনো সরণ ঘটছে, মানে ও বিন্দুতে ভূমিতে ছিল, পি বিন্দুতেও ভূমিতে, তাহলে উলম্বভাবে কোনো সরণ ঘটছে না। তাহলে আমি যদি ধরে নিই যে পুরো সময় কত লাগলো, টি সময় লাগলো, আমার সর্বোচ্চ বিন্দুতে টাইম লেগেছিল কত, সেটা হচ্ছে ইউ সাইন থিটা বাই জি। আচ্ছা, এখন দেখো আমার পুরো যে সময়টা লাগছে মানে ও থেকে পি যেতে, দেখো আমরা জানি s = ut প্লাস হাফ a t স্কোয়ার। আচ্ছা, আমরা কি নিচ্ছি, উলম্ব বেগটা নিচ্ছি। উলম্ব বেগের ক্ষেত্রে উলম্ব সরণ হয়েছে, ও থেকে যখন পিতে পৌঁছলো আমি ভূমিতে থেকে ছাড়ছি, ভূমিতে গিয়েই পড়ছে, তাহলে এটা 0। আচ্ছা, ইউটা কত ছিল, প্রাথমিক বেগ ইউ সাইন থিটা লিখে নিলাম। টি কতটা সময় লাগছে, ক্যাপিটাল টি লিখে নিলাম, প্লাস এবার দেখো হাফ a t স্কোয়ার। এই জায়গাটা যদি মন দিয়ে দেখো তাহলে কি দেখবে, এখানে হাফ লিখে দিলাম, এ যে জিনিসটা উলম্ব দিকের বেগ মানে উপর দিকে, আর এখানে কি নিচ্ছি আমি, ত্বরণ নিচ্ছি নিচের দিকে, তাহলে -g। আর টি স্কোয়ার মানে তো টি স্কোয়ার থেকে গেল। তো এখান থেকে খুব পরিষ্কারভাবে আমরা লিখতে পারি, দেখো g t স্কোয়ার বাই 2 = ইউ সাইন থিটা ইন্টু টি। দেখো দুই দিকে টি, একটা করে টি ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে আমি এখান থেকে স্কোয়ারটা উঠিয়ে দিচ্ছি, এখানে একটা টি মুছে দিচ্ছি, তাহলে এখান থেকে আমি ক্যাপিটাল টি এর মানটা পেয়ে যাচ্ছি। ক্যাপিটাল টি এর মানটা কি, ও থেকে পি বিন্দুতে যেতে কতটা সময় লাগছে, আর সেটা হচ্ছে টি = 2টাকে ওইদিকে নিয়ে চলে যাও, 2u সাইন থিটা বাই জি। এখন একটা জিনিস ভালো করে মন দিয়ে দেখো, আমার t1 মানে সর্বাধিক উচ্চতায় যেতে সময় লেগেছিল ইউ সাইন থিটা বাই জি, আর টোটাল যে সময়টা লাগলো সেটা হলো 2u সাইন থিটা বাই জি, তাহলে এর দ্বিগুণ সময় লাগলো। মানে এটাই বলতে পারি যে ও বিন্দু থেকে পি বিন্দুতে গিয়ে পৌঁছতে যতটা সময় লাগছে, আমার সর্বাধিক উচ্চতায় পৌঁছতে তার অর্ধেক সময় লাগছে। মানে কি, এটা = 2 × t1, তাই তো, মানে t1 = t/2, মানে অর্ধেক সময় লাগছে, পুরো যে সময় লাগছে তার অর্ধেক সময় লাগছে কখন, সর্বাধিক উচ্চতায় পৌঁছতে। আচ্ছা, আমরা কতটা সময় লাগলো, মানে এই যে সময়টাকে বলি আমরা প্রাসের সময়কাল, ঠিক আছে, বা উত্থিতিকাল, মানে কতটা সময় ধরে ও বাতাসে রয়েছে, কতটা সময় ধরে ও উঠছে, এই জিনিসটা, তাহলে সময়কাল বোঝা গেল। এইবার যে জিনিসটা দেখব, আমরা বলবো যে আরটা মানে এই যে সীমাটা, প্রাসের সীমাটা মানে
যেখান থেকে ছুঁড়েছি আর একটা পয়েন্টে গিয়ে পড়ছে, তাহলে কতটা দূরত্বে গিয়ে পড়ছে এই আর এর মানটা বের করাও কিন্তু খুব জরুরি। তো দেখো এখন আমরা আর এর মানটা বের করব। আর এর মানটা বের করতে গেলে আমাদেরকে কি বলতে হবে? আর এর মানটা মানে হচ্ছে অনুভূমিক দিকে কতটা সরণ ঘটেছে, মানে ও থেকে পি অনুভূমিক দিকে কতটা সরণ ঘটেছে। আচ্ছা, অনুভূমিক দিকে যদি বলি কতটা সরণ ঘটেছে, তাহলে নিশ্চয় আমাকে অনুভূমিক দিকের বেগটাকে নিতে হবে। আচ্ছা, তো সরণ যেখানে আমি ক্যালকুলেট করব সেখানে আমি কি এই থার্ড ইকুয়েশনটা নেব। তো থার্ড ইকুয়েশন অনুযায়ী কি লিখতে পারি আমরা? দেখো, s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখন একটা জিনিস ভালো করে দেখো, এখানে এসটাই তো আমার অনুভূমিক উপাংশের সরণ, তাহলে এসের জায়গায় আমরা আর লিখছি। তাহলে আর মানে যেটা দাঁড়াচ্ছে, দেখো ইউটা কি? প্রাথমিক বেগ। দেখো অনুভূমিক উপাংশের প্রাথমিক বেগ কত ছিল? ইউ কস থিটা, তো সেটাই লিখে দেবো, ইউ কস থিটা ইন্টু টি। এখানে দেখো, এখানে সবসময় ইউ এর মানটা কিন্তু ধ্রুবক, কিন্তু এখানে যে টি এর মানটা কত হবে? টি এর মানটা ছিল আমার 2u সাইন থিটা বাই জি প্লাস, দেখো হাফ লিখে দিলাম এ মানে কি? এখানে একটা জিনিস ভালো করে দেখো, এখানে ইউ এর মানটা লিখলাম, দেখো এটা কিন্তু কস থিটা না, এটা ইউ কস থিটা। এখানে এখানে দেখো এর মানটা কি? অনুভূমিক দিকে কিন্তু কোনো ত্বরণ নেই। আচ্ছা, অনুভূমিক দিকে কোনো ত্বরণ নেই কেন? কারণ ত্বরণটা কোথায় রয়েছে? ত্বরণটা হচ্ছে নিচের দিকে, যেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ জি। কিন্তু অনুভূমিক উপাংশের যে বেগটা সেটা যেহেতু ধ্রুবক, মানে সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে না, তাই অনুভূমিক দিকে ত্বরণ শূন্য হলে আমার এর মান শূন্য, তাহলে এই পোর্শনটা লেখার কোনো দরকারই আমার নেই। তাহলে শুধু আমি এটা পাচ্ছি। এটা যদি শুধু পাই, এখান থেকে দেখো খুব সহজেই লিখতে পারি আর ইকুয়ালস টু, দেখো ইউটা প্রথমে নিয়ে নিচ্ছি, ইউ স্কোয়ার 2 সাইন থিটা কস থিটা বাই জি। এখান থেকে খুব ভালো করে মন দিয়ে দেখো, 2 সাইন থিটা কস থিটা মানে সাইন 2 থিটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, এই জায়গায় লিখে দেখাচ্ছি, আর ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। এটা গেল আমার কি? প্রাসের যে সীমাটা, মানে আমি ও বিন্দু থেকে বস্তুটাকে ছুঁড়েছি, কোথায় গিয়ে পড়েছে? পি বিন্দুতে। এখন যদি বলে এই কতটা সরণ ঘটেছে তার মানটা আমরা পেয়ে গেলাম। এখন যদি বলে যে সর্বোচ্চ কত দূরত্ব যেতে পারে, মানে কি কোন করে ছুটলে, মানে কতটা কোন করে ছুটলে এটা সর্বোচ্চ দূরে গিয়ে পড়বে। একটা জিনিস দেখো, ইউটা তো আমাদের, যেটাতে আমাদের ফিক্সড আছে, এই দুটো ফিক্সড আছে। দেখো সাইন 2 থিটার মান যখন সর্বোচ্চ হবে তখন আর এর মান সর্বোচ্চ হবে। তাহলে সাইন 2 থিটার মান সর্বোচ্চ মানে কি? সাইন 2 থিটার মান 1, কারণ সাইন অফ যে কোনো অ্যাঙ্গেলের সর্বোচ্চ মান হচ্ছে 1। তাহলে এখান থেকে বলতে পারি 1 মানে কি? সাইন 90 ডিগ্রি। তাহলে এই দুটো জিনিসকে আমরা ইকুয়েট করে কি পাচ্ছি? 2 থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, মানে থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি। দেখো যখন আমরা 45 ডিগ্রি কোণ করে বস্তুটাকে ছুটছি, তখন বস্তুটা গিয়ে সর্বোচ্চ দূরত্বে গিয়ে পড়ছে, তার থেকে কম করলেও নয়, তার থেকে বেশি করলেও নয়। তাহলে সর্বোচ্চ আর এর মান কত হবে? যখন সাইন 2 থিটার মান 1, তাহলে আর ম্যাক্স যদি বলি, আর ম্যাক্স মানে কি? সর্বোচ্চ সীমা, সর্বোচ্চ প্রাচীর সীমা, সেটা কত হবে? দেখো ইউ স্কোয়ার বাই জি। কেন? সাইন 2 থিটার মান 1, এটা গেল আর ম্যাক্স। আচ্ছা, এখন আমাদেরকে এইবার দেখতে হবে যে এই যে প্রাসটা হচ্ছে, এই প্রাসের গতিপথটা কেমন হবে, গতিপথের প্রকৃতিটা কেমন হবে, চলো দেখি। আচ্ছা, গতিপথটা কেমন বোঝার জন্য আমরা এত কিছু না নিয়ে আমরা ধরে নিলাম, ধরো একটা পয়েন্ট, এখানে একটা পি পয়েন্ট ধরে নিলাম, তার মানে এত কিছু ধরবো না, এখানে একটা পি পয়েন্ট ধরে নিলাম। আচ্ছা, এই পি পয়েন্টে ধরো, এটা আমি কি বললাম, এটা ধরো এক্স অ্যাক্সিস ধরে নিলাম, এটা ওয়াই অ্যাক্সিস ধরে নিলাম। আর এই যে পি পয়েন্টটার নাম দিয়েছি, এই পি পয়েন্টটা ধরে নিলাম, ধরো আমার ওয়াই অক্ষ বরাবর ওয়াই দূরত্ব গেছে, আর এক্স অক্ষ বরাবর এক্স দূরত্ব গেছে। আচ্ছা, এক্স অক্ষ বরাবর এক্স দূরত্ব যদি যায়,
তাহলে মন দিয়ে দেখো, এখানে অনুভূমিক সরণটা হচ্ছে এক্স আর উলম্ব সরণটা হচ্ছে ওয়াই। আচ্ছা, উলম্ব সরণের কথা যখন বলবো তখন নিশ্চয় আমাকে উলম্ব উপাংশের যে বেগটা আছে, বেগের যে উলম্ব উপাংশ আছে সেটাকে নিতে হবে। আর যখন অনুভূমিক সরণের কথা বলবো তখন আমার বেগের যে অনুভূমিক উপাংশ আছে সেটা নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, যদি আমি উলম্ব উপাংশ নিয়ে কাজ করি, মানে আমাকে যদি ওয়াইয়ের মানটা বের করতে হয় যে কোনো একটা বিন্দুতে, তাহলে ওয়াইয়ের মানটা কত পাবো দেখো ভালো করে। ওয়াই ইকুয়ালস টু, আমি এই সমীকরণটা ব্যবহার করব। আমার প্রথমে কি এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে ইউ মানে উলম্ব উপাংশের ইউ কত, ইউ সাইন থিটা। ইউটি টি মানে কত, আমি ধরে নিলাম টি টাইম লেগেছে। আমি কত টাইম লেগেছে এখান থেকে এখানে যেতে কত টাইম লেগেছে আমি জানি না। পি মানে ও থেকে পি বিন্দুতে যেতে কত টাইম লেগেছে জানি না। এবার দেখো ইউটি প্লাস হাফ, এ মানে কি মাইনাস জি নিচের দিকে, কারণ আমি উলম্ব উপাংশ উপরের দিকে, এ টি স্কোয়ার, এটাও টি স্কোয়ার রেখে দিলাম। তাহলে এখান থেকে একটা সমীকরণ পেলাম। তার মানে এই মাইনাসটাকে আমি প্লাস করে নিতে পারি, মানে এখান থেকে এটা লিখতে পারি ইউ সাইন থিটা, মানে ইউ টি, টিটাকে আগে নিয়ে চলে এলাম, ইউ টি সাইন থিটা মাইনাস হাফ জি টি স্কোয়ার। এখন দেখো এটা আমার কোন উপাংশের জন্য গেল, বেগের উলম্ব উপাংশের জন্য। আচ্ছা, আমরা যদি এখন বেগের অনুভূমিক উপাংশের জন্য দেখি তাহলে কি হবে, এক্স ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। তাহলে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার যদি হয়, তাহলে এখানে ইউ কোনটা, অনুভূমিক উপাংশের বেগ কোনটা, ইউ কস থিটা। তাহলে ইউ কস থিটা ইন্টু টি প্লাস হাফ এ টি স্কোয়ার। অনুভূমিক দিকে কোনো ত্বরণ আছে, কোনো মন্দন আছে, কারণ বেগটা তো ধ্রুবক, তাহলে আমার কিছু লিখতে হবে না। তাহলে এই সমীকরণটা থেকে, দ্বিতীয় সমীকরণ থেকে আমি কিন্তু টি এর মানটা বের করে নিতে পারছি। তাহলে টি এর মানটা কত হচ্ছে, টি ইকুয়ালস টু কত হচ্ছে, মানে কতটা সময় লাগছে সেটা আমি বের করে নিতে পারছি, এক্স বাই ইউ কস থিটা। আচ্ছা, এক্স বাই ইউ কস থিটা যদি হয়, এখন দেখো এই টি এর মানটাকে, এটা 1 নম্বর সমীকরণ যদি দিই, এটা 2 নম্বর সমীকরণ যদি দিই, আমি এই টি এর মানটাকে 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। তাহলে কি হবে, ওয়াই ইকুয়ালস টু ইউ ইন্টু টি এর মান কত, এক্স বাই ইউ কস থিটা ইন্টু আমার কি ছিল সাইন থিটা মাইনাস হাফ জি টি স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। আচ্ছা, এই সমীকরণটা পাচ্ছি। এখান থেকে আমরা পাচ্ছি ইউ, দেখো ইউ কেটে যাচ্ছে, তাহলে থাকছে এক্স ট্যান থিটা মাইনাস কি থাকবে, মাইনাস এই পুরো পোর্শনটা, মানে জি বাই 2u স্কোয়ার কস স্কোয়ার থিটা। এটা একটা ধ্রুবক, তার সাথে কি থাকছে এক্স স্কোয়ার। তাহলে এই সমীকরণটা দেখলে তুমি দেখতে পাবে এই সমীকরণটা কিসের মতো দেখতে, দেখো ওয়াই ইকুয়ালস টু এ এক্স প্লাস বা মাইনাস যা খুশি নাও বি এক্স স্কোয়ার। সেটা কার মানের উপর নির্ভর করছে, এই যে কনস্ট্যান্টটার মান যদি মাইনাস নিই তাহলে এখানে প্লাস নিয়ে নেবো, মানে বি মানে মাইনাস অফ জি বাই 2u স্কোয়ার কস স্কোয়ার থিটা। এখন দেখো এই যে সমীকরণটা পাওয়া গেল, মানে বি এর মানে এখানে কি, এখানে বি এর মানটা পেলাম মাইনাস, এখানে কিন্তু মাইনাস, যেহেতু এখানে প্লাস লিখেছি, মাইনাস অফ জি বাই 2u স্কোয়ার কস স্কোয়ার থিটা। তাহলে এই দুটো ধ্রুবক। আর এই সমীকরণটা হচ্ছে আমার কি, কিসের সমীকরণ বলো তোমরা, এই সমীকরণটা হচ্ছে একটা অধিবৃত্তাকার পথের সমীকরণ। তাহলে আমরা বলতে পারি এখানে যে প্রাসের গতিটা হচ্ছে, প্রাসের যে গতির যে পথটা হচ্ছে, সেই পথটা হচ্ছে অধিবৃত্তাকার। তো এটাই ছিল আমাদের পুরো প্রাসের গতির কনসেপ্ট বা ধারণা। আচ্ছা, এখন আমরা কোনো অঙ্ক কিন্তু করাইনি, আমরা জাস্ট থিওরিগুলো বুঝিয়েছি। তো এই ছিল ভেক্টরের লাস্ট লেকচার, মানে লাস্ট লেকচার কিসের লেকচার, থিওরির লাস্ট লেকচার। এরপর তো আমরা আবার সিরিজ নিয়ে আসবো, অঙ্কের জন্য সিরিজ নিয়ে আসবো, সেগুলো করাবো। তো ক্লাসগুলো কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে চ্যানেলটা শেয়ার করবে। ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি লার্নিং। থ্যাংক ইউ।